অভয়ের বাবা মার কথা শোনার পর আমার নিজের কি বলার ছিল সবটাই গুলিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের এই কনভেনশনের উদ্দেশ্য মত বিনিময়, অন্যতম একটা উদ্দেশ্য। আন্দোলনটা যখন খানিকটা থমকে গেছে, রাস্তায় ঘাটে দোকানে বহু মানুষ জিজ্ঞেস করেছেন আমাকে যে জুনিয়র ডাক্তাররা কি থেমে গেল, আন্দোলনটা কি বন্ধ হয়ে গেল, মমতা ব্যানার্জি কি এদের চুপ করিয়ে দিলেন কটা টাকা দিয়ে, এদের ভাতা বাড়িয়ে দিয়ে? এসব প্রশ্ন আমাকে করা হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় মুখ চেনা তারা এসব জিজ্ঞেস করেছেন। এই প্রশ্নটা আমাদের সকলের মধ্যেই খানিকটা হয়তো ঘুরে বেরিয়েছে যে আন্দোলনটা যখন ইন্দিরা জয়সিং মামলাটা ছেড়ে দিলেন তখন থেকেই আমরা দেখছি যে আন্দোলনটা খানিকটা যেন থমকে থমকে যাচ্ছে। এত মানুষ এসেছিলেন, নাগরিক সমাজের এত একটা পজিটিভ পার্টিসিপেশন হয়েছিল এই আন্দোলনে যে খুব স্বাভাবিকভাবেই বহু মানুষ চেয়েছিলেন যে একটা কিছু হোক। কিন্তু মমতা ব্যানার্জির সেদিনকার মিটিংয়ে অনেকেই খুব অবাক হয়ে গিয়েছিলেন যে কিভাবে উনি অত্যন্ত ট্যাক্টফুলি সমস্ত বিষয়টা ওদের কথাই বলতে দিলেন না। ওদের যে ডিমান্ডগুলো ছিল সেগুলো বলার আগেই উনি সমস্ত যাকে বলে স্টেজটা নিয়ে নিলেন। এটা আমরা সকলে টিভিতে দেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে নাগরিক সমাজের পক্ষ থেকেই এতটা জড়িত ছিলাম। আমি মমতা ব্যানার্জির এই আন্দোলন হাইজ্যাক করার দক্ষতা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল, কাজে আমি খুব একটা অবাক হইনি। আমি জানি যারা ওখানে গিয়েছিল তারা কেউ পোড় খাওয়া পলিটিশিয়ান না, ঠিক যেমন সিঙ্গুরের চাষিরা ছিলেন বা নন্দীগ্রামের মানুষেরা ছিলেন, তারা কেউ পোড় খাওয়া পলিটিশিয়ান না। এবং কোথা থেকে আক্রমণটা কিভাবে আসবে এইটা সম্পর্কে তাদের সম্যক কোনো ধারণা ছিল না। এরা গিয়েছিলেন, এরা সকলে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, এবং এরা যে গিয়েছিলেন সেই একটা ন্যায় বিচার চাইতে। এবং এই আন্দোলনটা শুধু একটা ঠিক দিয়ে বাড়ানোর আন্দোলনের পর্যায়ে পড়ে না, এই আন্দোলনটা একটা গোটা সমাজ ব্যবস্থার বদলের কথা বলেছিল। সেদিক থেকে এই আন্দোলনের সাফল্যও কিন্তু অনেকখানি আছে। সারা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার হাল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কর্পোরেটের কাছে কিভাবে স্বাস্থ্য শিক্ষাটাও, আমি বলছি যে মেডিকেলের পড়াশোনার দিকটাও কিভাবে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং ধীরে 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 সমস্ত ব্যবস্থাটা চলে যাচ্ছে কেবলমাত্র অর্থবানেদের জন্য, মেধাবীর জন্য নয়। সেইটা সমস্ত ভারতবর্ষের কাছে এই জুনিয়র ফোরামের আন্দোলন ডেফিনেটলি একটা চিত্র তুলে ধরেছে। এটা গেল পজিটিভ দিক। আর একটা দিকও বলতে হবে। আমি এখানে যেহেতু মত বিনিময়ের কথা বলা হয়েছে, এরা সকলে আমার সন্তানের থেকেও ছোট, আমার ছেলেও এদের থেকে অনেক বয়সে বড় যারা এই আন্দোলন করছে। আমি জুনিয়র ডাক্তারদের একটা কথা শুধু বলতে চাই যে এত মানুষ এসে এত মানুষকে দেখে তোমাদের একটু মাথা ঘুরে গিয়েছিল, এবং এই যে এত মানুষ এসে দাঁড়িয়েছিলেন, এই দাঁড়ানোটাকে কিভাবে তোমরা ট্যাকল করবে এইটা তোমাদের, আমার মনে হয়েছে, আমি তোমাদের সঙ্গে সেইভাবে তো আন্দোলনের নেতৃত্বের সঙ্গে কেউ নই, কিন্তু পুরো জিনিসটা দেখে আমার যেটা মনে হয়েছে যে কোনো আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় যারা থাকবে তারা হবে অগ্রণী অংশ, অর্থাৎ তারা খানিকটা ভিজুয়ালাইজ করতে পারবে যে এর পরে কি হবে। এত মানুষের এই ঢল, এইটা তোমাদের ডিসিশনকে যেন কখনোই
সেইভাবে প্রভাবিত না করতে পারে। এবং জনগণের সঙ্গে তোমাদের একটা ডায়ালগ তৈরি করতে হবে। জনগণ যেটা বলবে সেটাই তোমরা করবে এমনটা নয়, আবার তোমরা যেটা বলবে সেটাই জনগণ মানবে এমনটাও নয়। একটা ডায়ালগের মাধ্যমে তো তোমাদের পুরো ব্যবস্থাটাকে আনতে হবে। আজকে সমস্তটা একটা সমবেদনার জায়গা থেকে উঠে এসেছিল। এই যে এত মানুষ বেরিয়ে এসেছিলেন, এই মানুষের সকলেই কিন্তু একটা বিশেষ মানে প্রতিবাদ নিয়ে এসেছিলেন। এমন নয় যে এরা সকলে শুধুমাত্র ওই ঘটনাটার জন্য বেরিয়েছিলেন, যারা রাত দখলে বেরিয়েছিলেন। এই সমস্ত মানুষের মধ্যে যে এতদিন ধরে একটু 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 করে যে রাত জমা হয়েছে, একটু 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 করে যে মেরুদণ্ড বিক্রি হয়ে যাওয়ার বিষয়ে তাদের যে প্রতিবাদ জমা হয়েছে, সেই হয়তো নিজের বিরুদ্ধেও তাদের কারোর সেই প্রতিবাদ আছে যে আমি এই জায়গায় এই কথাটা বলতে পারিনি, আমি এই মিটিংয়ে দাঁড়িয়ে মুখের উপর এই কথাটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে পারিনি বলে আজকে আমি এই জায়গাটা এসে সাফার করছি। এই যে একটা জায়গা থেকে কিন্তু সবাই এই প্রতিবাদটা করতে এসেছিল এবং এটা একটা সিস্টেমের বিরুদ্ধে একটা খুব বড় আন্দোলন এবং গোটা সিস্টেমটাকে প্রশ্ন করতে শিখিয়েছিল। সেক্ষেত্রে আমি বলবো জুনিয়র ডাক্তারদের দায়িত্ব ছিল আরো অনেকটা। আমি জানি ওদের পরীক্ষা আছে, ওদের একটা ব্যাচ বেরিয়ে যায়, পরের ব্যাচকে এসে সেই আন্দোলনের ধারাটা ধরতে হয়। সেখানে কোনো সংসদ নির্বাচন আজ পর্যন্ত ওরা করাতে পারেনি যে কোনো কলেজে কলেজে নির্বাচন হবে। এটা মমতা ব্যানার্জির একটা অভিনব কৌশল যে সমস্ত জায়গা থেকে ঠিক মোদির মতো করে তুলে দিচ্ছেন গণতান্ত্রিক কাঠামোটা, অর্থাৎ তলা থেকে যে কলেজে সংসদ থেকে যে নির্বাচন, কলেজ ইউনিয়ন থেকে যে নির্বাচন হয়, সেই নির্বাচনটাই যে ভবিষ্যতের বা এমপি নির্বাচনের একটা কাঠামোর অংশ, এইটা কিন্তু উনি তুলে দিতে পেরেছেন। এবং এটা কংগ্রেসের আমরা নিজেদের চোখের সামনে আমি দেখেছি, আমার তো অনেক বয়স হলো, চোখের সামনে দেখেছি যে কংগ্রেসের কাঠামোটা, যে কাঠামোটা একেবারে তলার লোকাল কমিটি থেকে আর একেবারে হাইকমান্ড অব্দি যে ইলেকশন সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটা মিসেস গান্ধী এসে তুলে দিলেন এবং সেখানে সমস্তটাই হতো ইলেকশনের মাধ্যমে নয়, নমিনেশনের মাধ্যমে, অর্থাৎ ওপর থেকে বসিয়ে দেওয়া হতো এবং দেখা গেল যে ধীরে 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 কংগ্রেস মুছে গেল। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া, পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের কোনো আর কথা বলবার জায়গা রইল না। মিডিয়া তার নিজের সাথে, আমাদের এখানে মিডিয়া কোনোটাই স্বাধীন নয়, সবারই কিছু মালিক আছে, সবারই বিজ্ঞাপনের প্রয়োজন এবং বিজ্ঞাপন না দিলে চলবে না। হ্যাঁ, এবং এগুলো এখানে যারা চাকরি করে তারা বিপুল বিপুল মাইনে পায়, সেই টাকাটা আসবে কোথা থেকে? টাকাটা তো আসবে এই পুরো নেক্সাসটা থেকে, জনগণকে খেপানো এবং তার সঙ্গে কর্পোরেটের টাকা, এই যে জিনিসটা, এই যে নেক্সাসটা, এই নেক্সাসের বিষয়টা আমার মনে হয় যে মিডিয়ার তোল্লাই, এবং মিডিয়া একসময় খুব সাপোর্ট করেছে, একসময় আবার করবে না, যখন দেখবে যে আমার এতে কোনো লাভ নেই। অত মানুষ নেমেছিল বলে মিডিয়া সাপোর্ট করেছিল যে বহু লোক দেখবে। কিন্তু এই আন্দোলনের আর একটা চরমতম সাফল্যের দিক হচ্ছে যে এটা কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি এটাকে হাইজ্যাক করতে পারেনি। এটা একটা অভিনব এবং অলমোস্ট সিঙ্গুলার একটা আন্দোলন, যেখানে কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি এসে এই আন্দোলনটাকে দখল করতে পারেনি। কি রাইট কি লেফট সবাইকে নিয়ে এটা একটা অন্যতম নাগরিক আন্দোলনের চেহারা দিয়েছে। এই চেহারাটা যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু ডিকটাম বা জনগণের ডিকটামও চলবে না, এবং জনগণের এত মানুষ আসছে, তারা ফাঁসি চাইছে, অতএব আমিও ফাঁসি চাইবো, যুক্তিহীনভাবে চাইবো, মানবাধিকার লঙ্ঘন করে চাইবো, এটাও চলবে না। জনগণের সঙ্গে একটা ডায়ালগের জায়গা, নিজেদের ভুল ত্রুটি নিয়ে জনগণের সঙ্গে একটা ডায়ালগের জায়গা তৈরি করতে হবে। সেটা কিন্তু এই শহরে, এই কলেজে কলেজে যখন ইউনিয়ন বন্ধ হয়ে গেছে,
যখন ইউনিয়ন থেকে আর কোনো কথা বলা যায় না, বা সেখানে ডেকে এসে কেউ তর্ক করতে পারে না, সেখানে এসে কেউ নিজের মতামত জানাতে পারে না, এবং অন্যের মতটা না শুনলে আমার মতটা কিভাবে এনলাইটেন্ড হবে, এই কথাটাই তুলে দিতে বলছে। এবং যেটা আজকে সরকার বলবে, আপনারা একটু আগেই অভয়ার মা যে কথাগুলো বলছিলেন, যে সমস্ত ডিপার্টমেন্টটা সই করে দিল যে হ্যাঁ আমরা রাজি, বা এই বাথরুমটা ভাঙা হলো, তারা কি কেউ বোঝেনি? এটা হতে পারে না। কিন্তু আজকে তাদের চাকরির কন্ডিশনে এসে দাঁড়িয়েছে এটা। এই জায়গাটা থেকে ভেঙে বেরোতে গেলে, মানে এরাও কিন্তু লেখাপড়া জানা, এরাও একদিন জুনিয়র ডাক্তার হয়ে নানান ক্ষোভের কথা বলে এই জায়গাটা এসেছে, কিন্তু তারপরে যখন তাদের এই জায়গাটা এইরকম আচরণ করতে হচ্ছে, তখন বুঝতে হবে যে ওপরের শক্তিটা কত বড়। জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন করার ফলে জানতে পেরেছে যে কিভাবে রাষ্ট্রশক্তি কাজ করে। প্রত্যেকের পেছনে কোনো না কোনোভাবে, শুধু বদলিটা আমরা কাগজে দেখি, বিশেষত কোনো নামী ডাক্তার বদলি হলে, কিন্তু প্রত্যেকের পেছনে যে কোনো না কোনোভাবে স্টেট লেগেছে, কখনো ব্যাংক দিয়ে, কখনো ইডি দিয়ে, কখনো পুলিশ দিয়ে, কখনো প্রতিবেশীদের সামনে গিয়ে বেইজ্জত করার চেষ্টা করে নানাভাবে তাদের করা হয়েছে। এবং এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে হ্যারাস করো, এটা হচ্ছে স্টেটের একটা পলিসি। এবং এই পলিসিটা আমরা শিখেছি সর্বপ্রথম আমেরিকার কাছ থেকে, এবং তারপরে পুরনো সোভিয়েতেও এই পলিসিটা অসম্ভবভাবে কাজ করেছে। এই যে পার্সোনালি হ্যারাস করো, একটা মেয়ে সে তার ন্যায়বোধ থেকে এসে এই প্রতিবাদে নেমেছে, সে তো তার কোনো পলিটিক্যাল ট্রেনিং নেই, এবং সে তো একেবারেই নাগরিক সমাজের প্রতিনিধি। সেই মেয়েটিকে যখন তার অ্যাকাউন্ট ফ্রিজ করে তাকে 14 বার ইনকাম ট্যাক্সের মামলায় ফেলে তাকে হ্যারাস করা হচ্ছে, তখন তো সে থতমত খেয়ে যাবেই, এবং সেই জায়গাটাতেই এরা ইউজ করছে। আমি ব্যক্তিগতভাবে এইরকম মিথ্যে মামলায় আমাকে করা হয়েছে, হ্যাঁ, এই স্টেটের পক্ষ থেকে আর কি। সামান্য সামান্য বিষয় এইরকম হ্যারাসমেন্ট প্রত্যেকের হয়, আমরা জানি এটা হবে, হতো, কিন্তু যখন সমস্ত আন্দোলনটা স্থিমিত হয়ে যায়, যখন এত মানুষ আর বেরোচ্ছে না, তখন কিন্তু এই কাজটা শুরু করে স্টেট। এবং যখন শুরু করে তখন সেই মানুষটা একলা হয়ে যায়। আমাদের এই কথাটা ভেবে দেখতে হবে যে এদের কিন্তু একলা করে দেওয়া চলবে না, এদের পাশে সমস্ত রকম ভুল ত্রুটি অন্যায় সব কিছু মেনে এরা যখন একটা অনন্য নজির তৈরি করেছে যে কাউকে, কোনো পলিটিক্যাল পার্টিকে, এখানে সব রকম পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন আছে এদের মধ্যে, এবং কোনো পার্টিকেই এরা আপার হ্যান্ড নিতে দেয়নি। এমনকি আরএসএসও এসে চেয়েছিল এদের কাছ থেকে। এই শ্যামবাজারের মোড়ে হরিনাম সংকীর্তন হচ্ছিল, হ্যাঁ, যখন এদের আন্দোলন চলছিল, কি না আরএসএস এর পক্ষ থেকে একটা, তার জিজ্ঞেস করেছিলাম, সেই সাধু কিনা জানি না, মোট কথা যারা বাজাচ্ছিল, বিয়ে করছিল, তা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এখানে কি করছেন, বলে অভয়ার আত্মার শান্তি কামনা করছি। হ্যাঁ, তো এইরকম ভাবে সমস্ত দিক থেকে এটাকে হাইজ্যাক করার চেষ্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি যে এই আন্দোলনের দখল নিতে পারেনি, সেটাও কিন্তু খুব সত্যি কথা। নমস্কার। ধন্যবাদ। আমরা দেখেছি এই আন্দোলনের 8.5 মাসের অতিবাহিত হওয়ার পর আপনারা যদি দেখেন, কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন, সিবিআই, সুপ্রিম কোর্ট অভয়ার ন্যায় বিচার ঠিক কোন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, এবং আজ শিক্ষকদের যে অবস্থা যদি দেখেন, সেখানেও যদি দেখেন, তাহলেও দেখতে পাবেন রাজ্য প্রশাসন, সিবিআই, সুপ্রিম কোর্ট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রেখেছে। তাহলে ঠিক এইভাবেই এই যন্ত্র আপনাকে দিনের পর দিন বলতে থাকে যে আপনি তুচ্ছ, আপনার চাওয়ার জায়গা, আপনার পাওয়ার জায়গায়, আপনার অধিকারের জায়গায় বিন্দুমাত্র নেই। তাহলে ম্যাডাম যে কথা বললেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রাসঙ্গিকতা যদি থাকে কিছু, তাহলে এটা মনে রাখা দরকার। এই যে চক্র, এই চক্রের প্রতিটা খুঁটিনাটি অত্যন্ত দৃঢ়তার সাথে
আমাদেরকে বুঝে নিতে হবে। যদি আমরা বুঝে নিতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ কোনটা, শিক্ষকদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ কোনটা, সাম্প্রদায়িকতার সুর যদি বজায় রাখতে হয় তাহলে সঠিক পদক্ষেপ কোনটা। পরবর্তী একটা কবিতা আমরা শুনবো আর জি কর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সুদীপ্ত কর্মকারের কণ্ঠে।